ফার্স্ট খেলতাম আর কি ইস্টবেঙ্গল জুনিয়রে। আমার পায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লো এবং পাটা সিনবোনটা দু টুকরো হয়ে গেল। খেলতে পারবো কি না, একটা কম্পাউন্ড ফ্র্যাকচার। এবং বাবা বলে দিল ও যেন কখনোই মাঠে খেলতে না নামে। চাকরি করবে? আমি বললাম হ্যাঁ করবো। এবার আমি চিন্তা করে দেখলাম আমি যদি ট্রেনিংয়ে যাই তাহলে আমার কলকাতা মাঠের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আর কোচিং লাইফটা শুরু হলো আর কোচিং লাইফ। একজন ফুটবল কোচ হতে গেলে কি কি গুণ থাকা আপনার মনে হয় দরকার? যদি ভালো চোখ না থাকে আপনি ভালো কোচ হতে পারবেন না। গতি না ছাড়া এখনকার দিনে ফুটবল হবে না। ফুটবল বেলঘুরিয়া তো মানে খেলোয়াড় তৈরি করার জায়গা। এখন বেলঘুরিয়া থেকে কি সেরকম প্লেয়ার উঠে আসছে? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। নমস্কার, আজকে কথা ও কাহিনীর এই পর্বে আজকে আমরা এসছি শ্রী তড়িৎ কুমার ঘোষের বাড়িতে। তড়িৎ কুমার ঘোষ, আপনারা একটু মনে হয় একটু অবাক হয়ে গেলেন। কে? আপনাদের প্রশ্নের উত্তরে বলি, তিনি হচ্ছেন আমাদের বুলবুলদা, যাকে আমরা অনেক দিন ধরে চিনি। সেই বুলবুলদা আমার কাছেই বসে আছে। তার কাছ থেকে তার এই ফুটবল কোচ জীবনের, খেলোয়াড় জীবনের অনেক কথাই আমরা জানবার চেষ্টা করব। তা প্রথম প্রশ্ন, বুলবুলদা নমস্কার আপনাকে আমাদের এই কথা কাহিনীতে বসার জন্য। আমাদের প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই ফুটবল খেলোয়াড় থেকে কোচ হলেন? সত্যিকারের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমি যখন ফুটবল খেলা শুরু করি, আমি ফার্স্ট খেলতাম আর কি ইস্টবেঙ্গল জুনিয়রে। সেই সময় মানে ইস্টবেঙ্গল রায়পুর বলে একটা জায়গায় আমরা খেলতে যাচ্ছিলাম। যাওয়ার পরে কোনো রিজার্ভেশন ছিল না, ফলে খুব কষ্ট করে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। এবার পৌঁছানোর পরে শরীরটা খুব টায়ার্ড হয়ে আছে এবং সেই সময় দেখা গেল যে এই আমাদের পাড়ারই এক ভদ্রলোক, আমাকে টেসমোকো কোম্পানিতে উনি কাজ করতো, আমাকে উনি খেলতে নিয়ে। আমি বললাম আমি খুব টায়ার্ড হয়ে আছি, এখন আজকে আমার পক্ষে খেলা সম্ভব না আর কি। বললো না চাও চলো, আমি খেলতে হবে। তারপর ওইখানে ব্যায়ামাগার বলে একটা মাঠ আছে, সেই মাঠে আমি খেলতে নামলাম এবং প্রথম গোলটা আমিই করি। সেকেন্ড গোলটা করার সময় আমাদের যে মানে গোলকিপার গৌরাঙ্গ বলে একটা ছেলে, সে আমার পায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লো এবং পাটা সিনবোনটা দু টুকরো হয়ে গেল। এবং সিনবোনটা দু টুকরো হওয়ার পরে 6 মাস আমি ঘরের মধ্যে বসেছিলাম। আমার বাবা মা আমাকে সেই সময়, আপনি তো বুঝতেই পারেন একটা যদি পা প্লাস্টার করা অবস্থায় থাকে তাহলে সেই পাটাকে সেইখানে তাকে বাথরুম ফাথরুম করা বিভিন্ন ব্যাপারে তাকে অনেক বেশি বাড়ির লোকের সাহায্য দরকার হয়। চোখ দিয়ে জল পড়তো। প্রথম কথা হলো যে খেলতে পারবো কি না, একটা কম্পাউন্ড ফ্র্যাকচার। আমি আস্তে আস্তে ভগবানকে বলতাম যে তুমি কেন আমাকে আজকে এই অবস্থায় ঠেললে আর কি। যাই হোক 6 মাস পরে এর মধ্যে আমাকে ডক্টর সাধুর কাছে নিয়ে যাওয়া হলো। তখনকার দিনে যে অর্থোপেডিক সার্জন ছিল। এখনকার দিনে যে প্রযুক্তি অনেক ডেভেলপ করেছে, সেখানে স্টিলের পাত লাগিয়ে দিত। উনি সেটা না করে, অপারেশনও না করে, কারণ আমার বাবা ছিলেন স্কুলের মাস্টারমশাই এবং উনি সেই সময় রিটায়ার্ড করেছেন। সেই সময় মানে একটা প্রাইমারি স্কুলের মাস্টারমশাইয়ের ছিল না, মানে পেনশন ছিল না। আমার মাও টিচার ছিলেন। ওই মা খুব কষ্ট করে আমরা চলতাম 4 ভাই বোন আর কি। তা সেই ক্ষেত্রে ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি পাটাকে টেনে সেট করে দিয়েছে। সায়েন্টিফিক উপায়ে এটা করা উচিত না, ওইটা অপারেশন করা দরকার ছিল এবং ওইখানে একটা প্লেট বসিয়ে দিলে আমি হয়তো আরও সুস্থভাবে খেলতে পারতাম। যাই হোক, ওটা নামার পরে প্লাস্টার করলো, পাটা খুব রোগা হয়ে গেল। বসে আছি, পাড়ায় সব খেলে, আমি মানে বসে বসে মাঠের বাইরে বসে থাকি। তখন আমার বাবা বলল তুই এটা কাজ কর, তুই এখন আর ফুটবল খেলতে হবে না, তুই যেইটুকু শিখেছিস সেইটুকু তুই ছেলেদের মধ্যে না এটা ভুল হয়ে গেল। এইবার আমি তখন কি করব, পাটা খুব খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বাবা বললো তুই স্কিপিং শুরু কর। আমার বাবা স্কুলের মাস্টারমশাই ছিল, উনি বসে থাকতো, আমি মানে বাড়িতে খালি স্কিপিং করতে শুরু করতাম। আপনি বললে বিশ্বাস করবেন না, কেউ নেই পাশে, শুধু বাবা আছে পাশে, বাড়ির লোক আছে পাশে।
কন্টিনিউয়াসলি আমি স্কিপিং করে যেতাম। স্কিপিং করতে 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 আস্তে 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 শরীরটা ডেভেলপ হতে শুরু করলো, পাটা ডেভেলপ হতে শুরু করলো। প্রথমে 100টা বললেও ভুল হবে, প্রথমে 20টা 25টা করে শুরু করতে 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 আমি স্কিপিং 1000 পর্যন্ত নিয়ে গেলাম। একটাই মাত্র কথা, বাবা বলল খেলতে হবে, আমার পা ঠিক যেরম করে হোক পা ঠিক করতে হবে, তুমি এখন খেলবে না, তুমি খালি শরীরটাকে তৈরি করো। এবার শরীরটাকে তৈরি করার জন্য মনোযোগ দিতে লাগলাম। খেলতে ইচ্ছা করতো, পাড়ার ছেলেরা সব খেলছে, আমি খেলতে পারছি না, এবং বাবা বলে দিল ও যেন কখনোই মাঠে খেলতে না নামে। মাঠ বলতে এই আলিপুর খেলার মাঠে আপনি আলিপুর মাঠের খেলা দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, আমি আলিপুর মাঠ থেকেই আমি আজকে আবার ফুটবল ক্যারিয়ার শুরু হলো। তারপরে ওইখান থেকে আস্তে 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 আমার পাটা ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পরে আমি এইবার ওদের সঙ্গে খেলতে শুরু করলাম। বাবা সবসময় আমার মাঠের বাইরে বসে খেলা দেখতো। বাবাকে জিজ্ঞাসা করা হতো যে আপনার ছেলে কোনটা, বলে ওই যে সবচেয়ে গায়ের রঙটা কালো, ওইটাই আমার ছেলে। তারপরে অসম্ভব একটা শারীরিক শক্তি ছিল গায়ে। আস্তে আস্তে ওইখান থেকে আমি প্রথম আমার মানে কলকাতা মাঠে গেলাম। যাওয়ার পরে এখানে পা ঠিক হয়ে গেল, এবার মাঠে খেলতে শুরু করলাম। খেলতে শুরু করার পরে ইস্টবেঙ্গল জুনিয়রে ছিলেন? হ্যাঁ, প্রথম একদম ইনিশিয়ালি ইস্টবেঙ্গল জুনিয়র খেলেছি। তারপরে আমি ডিস্ট্রিক্টে, আমাদের এখানে কাজলদা বলে একজন ছিলেন, বলি যার ডিস্ট্রিক্ট খেলতে যাবি চল। আমি ফার্স্ট, আমার ডিস্ট্রিক্ট টিম হচ্ছে কুলিনপাড়া ক্লাব। তা কুলিনপাড়া ক্লাবে তখন আমি মানে আস্তে আস্তে ফর্ম ফিরে পাচ্ছি আর কি। তখন খোকনদা বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবের, ও আমার বাড়িতে এসে বলল তুই তাহলে অত দূর কেন যাবি, আমাদের ক্লাবের হয়ে খেল। তখন আমরা বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবে আমি খেলতে শুরু করলাম। খেলতে শুরু করতে করতে এবার আমি ট্রায়ালে যাব, কলকাতা মাঠে খেলতে হবে। ট্রায়ালে যাওয়ার ফার্স্ট টিম আমার কুমারটুলি ক্লাব। প্রচুর ছেলে প্র্যাকটিসে এসছে, আমি একটা কোনায় চুপ করে দাঁড়িয়ে আছি। এইটা একটা হিস্ট্রি, আপনাকে যদি পুরো আমার মানে এটা বলি। শুনতে চাইছি। হ্যাঁ, এবার তারপরে ওইখান থেকে আমি আস্তে আস্তে ট্রায়ালে অ্যাপিয়ার হলাম। ট্রায়ালে অ্যাপিয়ার হওয়ার পরে একজন আমাকে ডাকলো, একজন অফিসিয়াল, বলে শোনো তুমি কোথায় থাকো? আমি বললাম আমি বেলঘড়িয়া থাকি। ওইখানে দাঁড়িয়ে আছো কেন, যাও তুমি খেলো। ওদের কোচকে বললো, আমার কোচের নামটা মনে নেই, যে ওকে খেলান। সেই সময় আমি খুব মানে আস্তে আস্তে শরীরটা আমার বিল্ড আপ হয়ে উঠেছে, এবং আমার চেহারাটাও এখন দেখে বুঝতে পারছে অনেক বেশি স্টাউট চেহারা ছিল। কুমারটুলি খেলতে গিয়ে ভেরি ফার্স্ট ম্যাচ আমাদের কুমারটুলি জিমখানার সঙ্গে খেলা। ঠিক আছে, তো জিমখানার সঙ্গে খেলা, দেখা গেল যে ওইখানে তখন আমাকে আর বসানো যাবে না আর কি, মানে যেইভাবে এত ভালো খেলছি আর কি। না, শারীরিক অবস্থা কিছু ছিল, সেটাকে বেলঘড়িয়া ক্লাবে আমি প্র্যাকটিস করতে অনেকটা করে কাটিয়ে উঠেছি। এবং ওদের সঙ্গে ওই সময় একটা ব্যাপার আপনাকে বলা দরকার, খোকনদা এখানে আসতো, আসার পরে বাজারের ব্যাগটা নিয়ে আসতো, আসার পরে বলতো যাও এখানে 8 ল্যাপ 9 ল্যাপ দৌড়াও। এবার 8 ল্যাপ 9 ল্যাপ দৌড়াতাম, দৌড়ে একটু স্ট্রেচিং করে উনি বলতো পার্টি করে দিত, করে উনি চলে যেত। এবার আমাদের ধুমধুমার খেলা শুরু হলো আর কি। 2টো টিম করে দিল, এবার তুমি খেলো। এইবারে খেলতে প্লেয়ার হয়ে গেলাম। ঠিক আছে, প্লেয়ার হব সেই কোনো ইন্টেনশন ছিল না আর কি। খেলতে প্লেয়ার হয়ে গেলাম। প্লেয়ার তো হলেন, তারপর কোন জায়গায় আপনার খেলা? তারপরে প্রথম আমি তো কুমারটুলি ক্লাব, একটু আগে পিছিয়ে হয়ে গেল কথাটা। এরপরে কুমারটুলি ক্লাবে গেলাম। কুমারটুলি ক্লাবে যখন মানে খেলতে আমি ক্যালকাটা পুলিশে গেলাম। ওরা আমাকে ডেকে নিয়ে গেল। মনীষ দা আমাদের কোচ ছিল সেই সময়। মনীষ দা একটা আউটস্ট্যান্ডিং ফিগার ছিল কোচিং এরিনাতে। তারপরে ওইখান থেকে এবং তারপরে আবার আমি ওইখান থেকে ব্যাক করে আমার জীবনের সবচেয়ে ভালো টিম, দ্যাট ইজ রাজস্থানে জয়েন করলাম। ঠিক আছে, রাজস্থানে জয়েন করতে আমি এর মধ্যে একটা ঘটনা আছে। আমি একটা অফিস লিগ খেলছিলাম তালতলা মাঠে। তা সেই চাকরি জীবন কোথায় তাহলে? সেটাই বলছি আর কি। তখন আমি চাকরি পাইনি আর কি, খেলছিলাম। আর একদম কাদা মাঠ, আপনি তো জানেন যে মোহামেডান মাঠের পাশে যে মাঠটা মারাত্মক কাদা, সেই কাদার মধ্যে আমি খেলছি। আমার তখন শারীরিক সক্ষমতা অনেক বেশি। একটা জিপ ওই মানে ফোর্টুলিয়াম থেকে
ওখান দিয়ে যাচ্ছে। ওখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলাম গাড়িটা মানে ওখানে দাঁড়ালো আর কি। দাঁড়ানোর পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওই জিপের মধ্যে বসে ওদের কর্নেল বা জাতীয় কিছু সে খেলা দেখছিল। এবং সবচেয়ে বললে অবাক হইবেন, যতক্ষণ পর্যন্ত খেলাটা চলেছে উনি বসে বসে খেলাটা দেখলো। দেখার পরে উনি মানে ওদের একজন মানে মানে কনস্টেবলকে বললো ওই ছেলেটাকে ডাকো তো। তা আমাকে বললো যে সাহেব আপকো বুলাতা হ্যায়। তা আমি ওখানে গেলাম, আমাকে বললো তোমার নাম কি? আমি বললাম আমার নাম তড়িৎ ঘোষ। বলছে চাকরি করবে? আমি বললাম হ্যাঁ করব। বলে চলে আসো দক্ষিণেশ্বরে 72 ব্যাটালিয়ানে, আমাকে আসতে বললো আর কি। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে চাকরি করে দিল, বললো কাল থেকে তুমি জয়েন করবে। হ্যাঁ, আমি তখন বললাম যে কালকে থেকে জয়েন করব, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে কিচ্ছু বুঝতে হবে না, তুমি তোমার পেপারস নিয়ে তুমি কালকে আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? এইবার ওইখানে জয়েন করে নিলাম। জয়েন করে নিলে ও বললো তোমাকে এখানে থাকতে হবে না ব্যারাকে, যেদিন যেদিন প্র্যাকটিস থাকবে তুমি প্র্যাকটিসে অ্যাটেন্ড করো আর কি। তা আমাদের সকালবেলায় গিয়ে প্র্যাকটিসে অ্যাটেন্ড করতে হতো। এবার করতে 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 অল ইন্ডিয়া বর্ডার সিকিউরিটি ফোর্সের খেলা, তো সেই সময় আমাকে বাদ দেওয়ার ক্ষমতা কাউর নেই। এবার অল ইন্ডিয়া বর্ডার্সে পাঞ্জাব বর্ডার সিকিউরিটি ফোর্স তখন খুব নাম করা টিম ছিল আর কি। তা পাঞ্জাব বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে খেলার পরে আমরা 2-1 হেরে যাই। হেরে যাওয়ার পরে ওই পাঞ্জাব বর্ডার সিকিউরিটি থেকে বলতে অল ইন্ডিয়াটা বর্ডার সিকিউরিটি টিম হয় আর কি, আমাকে ডাকলো যে তুমি আমাদের টিমে সিলেক্টেড, চলে আসো খেলতে। এর মধ্যেই অল ইন্ডিয়া বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ইন্টার জোনাল খেলা শুরু হয় আর কি, ঠিক আছে? এবার ইন্টার জোনাল খেলা শুরু হয় এবং ইন্টার জোনালে আমাকে সিলেক্টেড হই আমি, মানে ইস্ট জোনের হয়ে। তখন ওই গোয়ালিয়রে অল ইন্ডিয়া টুর্নামেন্টটা হচ্ছে আর কি। তখন ওইখানে যে মানে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে কোচ, সেই কোচ আমাকে ডেকে তাদের অল ইন্ডিয়া টিমের জন্য সিলেক্টেড করে। আমি সেই সময় আমাকে বললো যে তোমাকে আমি যখনই আসলাম এখানে আসার পরে এখানকার যে মানে সিও ছিল, সে বললো কিউ হারা, আমাদের লাইন করে দাঁড় করালো সবকে, তুম লোগ কিউ হারা হে। তখন সব চুপ করে আছে। এবার চুপ করে থাকার পরে তারপরে ওরা বললো ওই লোক কো ट्रेनिंग में भेजो। हाँ, जितना लड़का है वो लड़का को ट्रेनिंग, वो बोझे ना, वो কিছু না, ওকে যা বুঝিয়েছে আর কি, ও ট্রেনিংয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আমি চিন্তা করে দেখলাম আমি যদি ট্রেনিংয়ে যাই তাহলে আমার কলকাতা মাঠের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। আমি গেলাম না। আমাকে ওইখানে বারবার করে লিখেছে ইনডিসিপ্লিনারি অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট ইউ, তোমার এগেনস্টে মানে ইনডিসিপ্লিনারি যে অ্যাকশন, সেই অ্যাকশন আমরা নেব, তুমি ইমিডিয়েট আমাদের সঙ্গে দেখা করো। আমার বাড়িতে ওদের মানে জিপ পাঠিয়ে দিত রাত্রিবেলায়, আমি বাড়িতে ঘুমাতাম না। আমার পাশে যে আমার মানে মাসির বাড়ি, সেইখানে ঘুমাতাম। এই করে 3-4 দিন এসেছিলো, আসার পরে বলছে যে তোমাকে স্যাক করা হলো, ইনডিসিপ্লিনারি অ্যাকশন অ্যান্ড ইল বিহেভিয়ার টু দ্য কোচ অ্যান্ড ইরেগুলার অ্যাটেন্ডেন্স করে আমাকে বাদ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে? তো এইবার তাহলে সাংঘাতিক মানে একটা সময় আপনার, সেই সময় এইবার কি করলেন? এইবার আমি ওইখান থেকে হঠাৎ খবর পেলাম দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে টিম হবে। আর তখনকার দিনে কি হয়, প্রত্যেকটা অফিস টিম করতে হয়। তা ওইখানে গিয়ে ট্রায়ালে গেলাম। ওইখানে প্রশান্ত দা বলে একজন ছিলেন ওখানকার যে লিডার মতো, ওইখানে আমাকে দেখে রিক্রুট করে নিল। সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতেই ঢুকলাম। এর মধ্যে একটা ঘটনা আছে, যখন আমি বর্ডার সিকিউরিটি বোর্ডস খেলি সেই সময় অল ইন্ডিয়া মানে ক্যালকাটা অল ইন্ডিয়া ইন্টারভার্সিটির মানে ট্রায়াল হচ্ছে ক্যালকাটা মাঠে, এবং সেইখানে আমি ট্রায়ালে অ্যাপিয়ার হই। কে একজন বলে দিল স্যার উনি চাকরি করে, তখন চাকরি করা প্লেয়াররা অল ইন্ডিয়া ইন্টারভার্সিটি খেলতে পারতো না। আমি বলেছি না আমি চাকরি করি না, আমি তখন ওই চাকরিটা ছেড়ে দিয়েছি আর কি, ওই বর্ডার সিকিউরিটি ফোর্সে। তারপরে অল ইন্ডিয়া মানে ইস্ট জোনে আমি বদ্রু ব্যানার্জি ছিলেন আমাদের কোচ, মানে সিলেক্টর, আমাকে ওইখান থেকে সিলেকশন করে এবং আমরা ইস্ট জোন খেলতে গিয়ে অমৃত দা বলতে জানতাম, উনি আমাদের কোচ হয়ে যায়। এই করে যখন আমি ব্যাক করে আসি তখন তারপরে আমি দমদম অর্ডিন্যান্সে জয়েন করি। তখনকার দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম ছিল, যদি আপনি কোনো
চাকরি পেতে চান তাহলে আপনাকে হয় বেঙ্গল খেলতে হবে, নইলে ইউনিভার্সিটি খেলতে হবে। যেহেতু আমি ক্যালকাটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেছি, আমি সেখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমি চাকরি নিই। চাকরি নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আবার আমাকে লাগলো, আপনি বললে বিশ্বাস করবে না, আমরা তখন মানে লাইফটা খালি চোটের উপর দিয়ে অনেকটাই আমাকে আবার আমরা খেলতে গেলাম নর্থ বেঙ্গলে, আমাদের সঙ্গে ভুটানের সঙ্গে খেলা ফুলসিংয়ে। সেইখানে আবার আমাকে ইচ্ছা করে ট্র্যাপিং করলো, করার পরে আমার সিনবোনটা আবার পাশ দিয়ে আবার ক্র্যাকড হয়ে গেল। ওইখান থেকে এতখানি প্লাস্টার করে বাড়িতে নিয়ে প্রায় 6 মাস ধরে আমি বাড়িতে আবার পড়ে আছি। এই রকম লড়াই করে করে তারপরে আমার বাবা বলল যে তোকে আর খেলতে হবে না, তুই এবার আস্তে আস্তে কোচিংয়ে কনসেন্ট্রেট কর, যারা যেটুকু শিখেছিস সেইটুকু বাচ্চাদের মধ্যে। এই আমার কোচিং লাইফটা শুরু হলো। আর কোচিং লাইফটা শুরু হলো কাদের দিয়ে শুরু করলেন? এবং কোচিং লাইফটা শুরু হলো, প্রথমে আমি চিন্তা করে দেখলাম আমি যদি কোচিং লাইনে আসি আমাকে লাইসেন্স থাকা দরকার। আমি এনআইএসে ফুল কোর্স, যে এনআইএস কোর্স আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস সল্ট লেক সাই সেন্টারে, আমি ওখানে মানে অ্যাপিয়ার হলাম। আমার সমস্ত পেপার দেখার পরে ওরা আমাকে ট্রায়ালের মতো একটু ডাকলো, ডেকে আমাকে ওরা ওইখানে ভর্তি নিয়ে নিল আর কি। 1 বছর ছিলাম ওইখানে, মানে স্থায়ী আর কি। 1 বছর কাজ করার পরে তারপরে দেখা গেলো আমাদের সার্টিফিকেট দিল এনআইএসে। সেই সার্টিফিকেট আমি আপনাকে দেখাতেও পারি এখনও। তাহলে একজন মানে আপনি খেলোয়াড় থেকে প্রশিক্ষক হয়ে গেলেন, ফুটবল কোচ। তার পিছনে আরও কারণ আছে। এরপরে আমি কী করলাম, আমি কল্যাণী ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশনে অ্যাডমিশন নিলাম। আমি তখন চিন্তা করলাম আমি যদি কোচিং লাইনে আসতে চাই, যদি আমি স্কুলে কনভার্ট করি আমি অনেক সুযোগ পাবো আর কি, ওই চাকরিটা ছেড়ে দিয়ে। তারপরে ওইখানে যাদবপুর ইউনিভার্সিটি থেকে 1 বছর করলাম। 1 বছর আমি মানে ফিজিক্যাল এডুকেশনে কমপ্লিট পেলাম, ওখানে ফার্স্ট ক্লাস পেলাম। ওখান থেকে এসে আমি এবার মাস্টার ডিগ্রি করার জন্য কল্যাণী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। ঠিক আছে তো। সেই সময় সমস্যাটা হলো, সেই সময় আমাদের সুবারবন ক্লাব বলে দিলীপদা ছিল। দিলীপদা বললো তুমি এখন আর ওইটা করে কী হবে, আমাদের ক্লাবটাকে কোচিং করো। আমার জীবনের প্রথম কোচ হচ্ছে সুবারবন ক্লাব। আমার ওইখান থেকেই শুরু হলো। হ্যাঁ, শুরু হলো আমার কলকাতা মাঠে কোচিং করা আর কি। একজন ফুটবল কোচ হতে গেলে কি কি গুণ থাকা আপনার মনে হয় দরকার? ফুটবল কোচ হতে গেলে তার দায়বদ্ধতা থাকতে হবে, তাকে অসম্ভব ডিসিপ্লিন হতে হবে। সবচেয়ে যেটা বড় কথা, তার চোখ চাই। পরবর্তীকালে এটাকে বলা হয় স্কাউটিং করা আর কি। যদি ভালো চোখ না থাকে আপনি ভালো কোচ হতে পারবেন না। গাদাগুচ্ছের ছেলেকে প্র্যাকটিস করালেন, আলটিমেটলি দেখা গেলো একটা ছেলেও বেরোলো না। অতএব আপনাকে যখন কোনো ছেলেকে প্র্যাকটিস করাতে হবে একদম গ্রাসরুট লেভেল থেকে, আপনাকে বুঝতে হবে যে তার মধ্যে কোয়ালিটি আছে কিনা, তার পেছনে যে আপনি পরিশ্রম করছেন, পরিশ্রম করলে সেখান থেকে ছেলে বেরিয়ে আসবে কিনা। আজকে আপনি বললে বিশ্বাস করবেন না, আমার হাত দিয়ে প্রচুর ছেলে বেরিয়েছে যারা আজকে জীবনে এস্টাবলিশড আর কি। প্রচুর ছেলে, আমি আপনাকে কি বলবো, আমার হাত দিয়ে তরুণ নাহা, ওরা যেই ব্যাচটা ছিল সেটা আমার হাত দিয়ে তোলা, তখন আমি একদমই জুনিয়র। তারপরে ধরুন ওইখান থেকে প্রচুর ছেলে, কাকে বল দিয়ে কাকে বলবো, কে এবারে বললে তখন বলবে যে আমার নামটা তো, আমার নামটা কেন বলেনি। প্রচুর ছেলে উঠলো, তারা বিভিন্ন ক্লাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে সব চাকরি করছে আর কি। তা সেই এখন কোথায় ফুটবল কোচিং করাচ্ছেন? আমাদের আলিপুর মাঠে। ব্যাপার আস্তে আস্তে প্র্যাকটিসটা করিয়ে আমি আস্তে আস্তে ডেভেলপ করলাম। আমি এবার এর মধ্যে আপনাকে জানা দরকার, এরপর আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিকে অল ইন্ডিয়া ইন্টারভার্সিটিতে ইস্ট জোন চ্যাম্পিয়নও করেছি। তারপরে আমি মানে আমার জীবনে এই যে রেনবো ক্লাবকে আমি 2nd ডিভিশন থেকে ধরেছিলাম, 2nd ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার গ্রেড 1, গ্রেড 2, তারপরে আমি আই লিগে কোয়ালিফাই করেছি। তারপরে জেনারেলি সুবারবন ক্লাবে ছিলাম। তারপরে লাস্ট সুবারবন ক্লাব থেকে আমি আসলাম হচ্ছে পোর্টে আসলাম। পোর্ট আমাকে বললো কোচিং করতে। পোর্টে 1 বছর কোচিং করার পরে লাস্ট ইয়ারে আমি ছিলাম ঐক্য সম্মেলনী। এই বছর আমার বাড়িতে একটু প্রবলেম, আমার মেয়েটা WBCS পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে আর কি। তা সেই জন্য আর আমি আর কোচিং লাইনে কনসেন্ট্রেট করিনি আর। তাহলে এখন কি করছেন? এখন আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছি আলিপুর মাঠে। একদম ছোট ছোট বাচ্চা, ধরুন কত বয়স হবে, 2009, 2008, 2009, 2010 এই রকম ছেলে আছে আমাদের কাছে। ফুটবল কোচের চোখে একজন ভালো খেলোয়াড় হতে গেলে
সেই খেলোয়াড়ের ছেলেটার মধ্যে কি কি গুণ থাকা দরকার? তবে একটা ছেলেকে প্লেয়ার হতে গেলে তাকে দেখতে হবে তার ফার্স্ট টুইস্ট মাসেলস কিনা, মানে গতি না ছাড়া এখনকার দিনে ফুটবল হবে না। ফুটবল এমন একটা খেলা, আপনাকে পেনিট্রেট করতে গেলে আপনার মধ্যে গতি চাই। মানুষের শরীরে দু রকম ফাইবার আছে, একটা রেড ফাইবার, একটা হোয়াইট ফাইবার। আপনার শরীরে যখন হোয়াইট ফাইবারের সংখ্যা বেশি, আমি অটোমেটিক জানবো আপনার মধ্যে গতি বেশি থাকবে। দেখবেন দুটো বাচ্চাকে যদি আপনি কোনো মাঠে দৌড়াতে বলেন, হঠাৎ বলে তুমি আসো তো, দেখবে একটা বাচ্চা ওকে দৌড়ে এমনি চলে যাচ্ছে উইদাউট হ্যাভিং এনি ট্রেনিংও লাগবে না। আমরা সেটা বুঝতে পারি যে ওর মধ্যে ফার্স্ট টুইস্ট মাসেল। বিদেশে কী করে, বায়োপসি করে দেখে নেয় যে এই বাচ্চাটার মানে মাসেলসটা মানে 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 খেলোয়াড় উপযুক্ত আছে কিনা। আমি ইচ্ছা করলাম আমার ছেলেকে খেলোয়াড় বানিয়ে দেবো, হব না, 1 নম্বর। 2 নম্বর, এই যে আপনার সঙ্গে যে ছেলেটা এসছে ওর যে স্ট্রাকচারটা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বড় স্ট্রাকচার হলেও হবে না, দেখা গেলো যে ওর অনেক বড় স্ট্রাকচার কিন্তু ওর মধ্যে গতি একদম কম। আপনি দেখবেন অনেক লোক ঘুরে বেড়ায়, অনেক বড় বড় চেহারা, কিন্তু মাঠের মধ্যে সে খুব দ্রুত গতিতে নড়তে পারে না। অতএব একটা ক্রাইটেরিয়াই হলো তার পায়ে দ্রুত গতিতে নড়া। এইবার দেখার পরে আমরা আস্তে আস্তে ওর পা দুটোকে ডেভেলপ করার চেষ্টা করি, কারণ ফুটবল লোয়ার লিম্সের খেলা। সারা পৃথিবীতে একটাই মাত্র খেলা যেটা পা দিয়ে খেলা হয়, অন্য কোনো খেলা পা দিয়ে খেলা হয় না। অতএব সেইখানে দেখা যাচ্ছে লোয়ার লিম্সের যখন খেলা, তার পাটাকে সাপলিং করতে হবে এবং টেকনিক্যাল প্রচুর ব্যাপারগুলো শিখতে হবে। এবং ফুটবল খেলতে গেলে সবচেয়ে বেশি দরকার তার মাথা। মাথা যদি পরিষ্কার না থাকে, সে হ্যাঁ বুদ্ধি থাকে, ও যে ইনিশিয়ালি ওকে বুঝতে হবে। মনে করুন আমি একটা ফরমেশনে খেলছি, 4-4-2 খেলছি, ঠিক আছে, এবং সেইখানে খেলতে গেলে একটা সাইড ব্যাকের পজিশান কী হবে, একটা স্টপারের পজিশান কী হবে, পরের স্টপারটা ওকে কভারিংয়ে যাবে, পরের সাইড ব্যাকটা ওকে কভারিংয়ে আসবে, একটা হাফ যদি ওইখানে ব্লকিংয়ে দাঁড়ায়, পরের হাফটা ওকে কভারিংয়ে আসবে, ঠিক আছে। এইগুলো সমস্ত ওকে বোঝাতে হবে, পাখি পড়ার মতো বোঝাতে হবে। তা বলে কি ও গোল খাবে না? খাবে। ওর থেকে বেটার কোয়ালিটি প্লেয়ার ওকে মারবে, এ তো সাধারণ কথা আছে। আমার থেকে বেটার কোয়ালিটি প্লেয়ারের সঙ্গে আমি খেলে পারবো না, আমার থেকে বেটার কোয়ালিটি কোচের সঙ্গে আমি পারবো না। দেখবেন আপনি কোচের চাকরিটা খুব আনসার্টেন। আজকে কোচের চাকরি আছে, কালকে থাকবে না, কালকে বাদ দিয়ে দেবে, বলছে না তোমার সার্ভিস লাগছে না। দল যদি ভালো না খেলে, সেটাখানে কোচের দায়িত্ব কি? কোচের দায়িত্ব মানে কোচ কিভাবে তাকে প্রেরণা দেবে? কোচ বাদ হয়ে যাবে, আপনি কিচ্ছু করার নেই। আপনার যখন টিম হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে এই কোচ চলছে না, এই কোচ চলছে না, এই কোচ চলছে না, বাস কোচকে বাদ দিয়ে দেবে। তাহলে একজন কোচের অনুপ্রেরণার কিভাবে তাদের দিতে পারে যে তোমরা ভালো খেলো? এটাও তো একটা অ্যাকচুয়ালি একটা আপনার পারফরমেন্সের উপর আমার পারফরমেন্স নেই, আমার নিজস্ব কোনো মানে আলো নেই। আই ডোন্ট হ্যাভ এনি লাইট। আপনার আলোতে আমি আলোকিত। আপনি ভালো খেললে আমাকে বলবে গুড কোচ, আপনি খারাপ খেললে আমাকে বলবে আপনি ভালো কোচ না। তারপরে ক্লাবটা তো শুধু আপনার একা না, অনেক অফিসিয়াল আছে। তা এখানেও কি মানে কোচকে বাদ দেওয়ার পেছনে খেলোয়াড়দের কোনো ভূমিকা থাকে যে এই কোচটাকে আমরা পছন্দ না? একটা কথাই ইদানিং দেখবেন যে আমাদের যে দেশীয় কোচ, এর মধ্যে একটা মাঝখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আমি সেই সময় রেনবোর কোচ, পিয়ারলেসের সঙ্গে খেলা। রেনবোতে ওই তখন এই বিদেশি প্লেয়ার, এখন যেমন বিদেশি প্লেয়ার এ টিম বি টিম হয়ে গেছে, তখন একটাই টিম। মোহনবাগানের সঙ্গে খেলা, মোহনবাগান মাঠে, ওইখানে দেখা যাচ্ছে যে মোহনবাগান ফুল টিম করে নেমেছে আর কি। যেরমভাবেই হোক মোহনবাগানকে আটকাতে হবে। এই আটকাতে গিয়ে দেশীয় কোচ থাকলে সুবিধা থাকে, কমিউনিকেশনটা মানে সুবিধা অনেক। একটা বিদেশি কোচ হলে কি হয়, সে কি বলতে চাইছে সেটা কিন্তু একটা প্লেয়ার বুঝতে পারে না। বুঝতে পারছেন তো? মানে এইটা সবসময় একটা এবং ইদানিং দেখা গেল যে ভারতবর্ষে এই প্রথম টাইম যে একটা দেশীয় কোচ ঢুকেছে, খালিদ জামাল। এবং আপনি দেখবেন আমাদের যে মানে যাকে নিয়ে খুব নাচানাচি হতো, ওর নামটা কি আমাদের স্ট্রাইকারটা? হ্যাঁ, ইন্ডিয়ান টিমের স্ট্রাইকার ছিল, এই মানে এই লাস্ট ম্যাচটা খেলেনি আর কি। আচ্ছা 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 আচ্ছা, নামটা কি মনে পড়ছে না। আরে ওকে বাদ দিয়েই খালিদ জামাল খেলতে শুরু করে। আচ্ছা, খেলতে শুরু করার পরে এখন ওর ফাইনালে ওঠে নেই, থার্ড মানে 3য় নম্বর গেমের জন্য ওয়েট করবে আর কি। সুনীল ছেত্রী, হ্যাঁ সুনীল ছেত্রী, মানে ব্যাপারটা অন্যরকম ব্যাপার আছে। সুনীল ছেত্রী তাকে বাদ দেবে না কোচ। আচ্ছা, তাকে বাদ দেবে না, এবার কোচ জানে আমি যদি ওকে বাদ দিই আমাকে বাদ দিয়ে দেবে। অতএব ওকে
খুশি করতে হবে, রাখতে হবে। কিন্তু ওর এখন বয়স 38 ইয়ার্স, তার পক্ষে কখনোই থাকা সম্ভব না, কিন্তু তাকে খেলতে দিতে হবে। খালিদ জামাল এসে সেই জায়গাটা করে ওকে বাদ দিয়েছে। বাদ দেওয়ার পরে ওই জায়গাটা জুনিয়র ছেলেকে ঢোকানো হয়েছে। যেই ছেলেটা হয়তো অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু মানে ফিজিক্যালি অনেক বেশি ফিট আর কি, বুঝতে পারছেন তো? এখন আপনি এখন একটা তাহলে বোঝা যাচ্ছে যে বিদেশি কোচের যে প্রভাব, আমাদের প্রচুর পরিমাণ বিদেশি কোচ আনা হচ্ছে, এটা কি ভালো না খারাপ? এটা এই জন্যই খারাপ, বিদেশি কোচ টেকনিক্যালি আমাদের থেকে ভালো, এটা ঠিকই আছে, কিন্তু আলটিমেটলি আমি আপনার সঙ্গে তো কমিউনিকেট করতে পারছি না। আমি কি বলতে চাইছি সেই ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না তো, কথাটা বুঝতে পারছেন তো? প্রথম কথা, আমাদের যারা কোচ, যারা বিদেশি কোচ, তারা স্পেনের কোচ, তারা ইংরেজি জানে না। ওদের ভাষা ইংরেজিতে মানে কনভার্ট করে আমাকে বোঝানো ভেরি ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। আপনি এখানে কোচ হয়ে আসুন, আপনি আমাকে আকার ইঙ্গিতে বলবেন, কিন্তু আলটিমেটলি ওই জায়গাটায় যদি দাঁড়িয়ে আপনাকে বলা না, ফরমেশনটা যদি আমি আপনাকে বোঝাতে না পারি, ইট ইজ ইউর ডিউটি, এইটা তোমার ডিউটি, এইটা তোমার ডিউটি, এইভাবে খেলতে হবে, এইভাবে খেলতে হবে, সেটা যদি বোঝাতে না পারি, তাহলে আপনি কী করে ডেভেলপ করবেন? অবশ্যই। অতএব সেই জায়গাটায় একটা কমিউনিকেশন প্রবলেম, একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এখন যে স্টেপটা নিয়েছে যে দেশীয় কোচ আনতে হবে, তাহলে আমার মনে হয় এটা কারেক্ট ডিসিশন। এইবার কিছু তো ভাগ্যের উপর নির্ভর করে, কোচিং করতে গেলে সে সাকসেস পাবে কি না পাবে, এটা 99% ভাগ্য আছে, আপনি কেউ বলতে পারবেন না যে এটার ভাগ্য নেই। আপনার চোখে পুরনো বলুন নতুন বলুন, কারা এখন সবচেয়ে ভালো কোচ মনে হচ্ছে আপনার? এইভাবে কোচ কথাটা হয় না, মানে কে কী করে অর্গানাইজ করতে পারে, কে একটা টিমকে অর্গানাইজ করতে পারে, কে অনেক সংখ্যক ছেলেকে খেলার মাঠে থেকে ডেভেলপ করে নিয়ে আসছে, এটা একটা ক্রাইটেরিয়ার ব্যাপার। আমার এখানে অনেকগুলো ছেলে উঠেছে, আপনি দেখবেন যে ইন্ডিয়ান ফুটবলে আগে ইন্ডিয়ান হকিতে পাঞ্জাবিদের খুব রমরমা ছিল, একদম সব পাঞ্জাবের হল না, তুমি হকি খেলছো না, তোমার কোনো সামাজিকভাবে অত গুরুত্ব নেই, ঠিক আছে তো? তা একটা সময় ছিল বেঙ্গলের ফুটবল মানে সারা ভারতবর্ষের মধ্যে একটা, কিন্তু এখন এই ভিডিওর কল্যাণে সমস্ত ভারতবর্ষব্যাপী ফুটবলটা ছড়িয়ে যাওয়াতে আপনি দেখবেন বেঙ্গলের ছেলেগুলো খুব কম, তার সংখ্যাও খুব কম। তার কারণ ফিজিক্যালি সমস্যা, একটা ফিজিক্যালি ভালো আপনি বললে বিশ্বাস করবেন না, আমরা যখন কোচিং করি না, মনে করো ওই ছেলেটাকে দেখলাম, বাহ ছেলেটা খুব লম্বা, তো ওর সঙ্গে বলি তুমি খেলছো না কেন ফুটবল? দেখা যাচ্ছে ওর ফুটবলটা ভালো লাগে না, ক্রিকেট ভালো লাগে। এই ব্যাপারটা একটা মারাত্মক পরিবার। পাঞ্জাবিরা বড় চেহারা হয়, রাজস্থানীরা বড় চেহারা হয়, গুজরাটের ছেলেরা বড় চেহারা হয়, পাহাড়ি ছেলেগুলোর মধ্যে এজিলিটি অনেক বেশি। বাঙালির বুদ্ধি আছে, কিন্তু বাঙালি ফিজিক্যালি সেইখানটা মানে অনেক সময় সমস্যা হচ্ছে আর কি। এইবার বাঙালির মধ্যে কি গতিসম্পন্ন ওই ছেলেগুলোকে বার করে নিয়ে আসতে হবে। স্পিড নেই বাই বাদ, তুমি ফুটবল খেলো না, পড়াশোনা করো। তোমার মধ্যে গতি নেই, তুমি খেলতে পারবে না। গার্জিয়ান রাগ হয় আমার উপর, হ্যাঁ আমার ছেলেটাকে খেলানো হচ্ছে না। আমি বলছি ওর মধ্যে গতি নেই, ও খেলতে পারবে না। আর তারপরে সবচেয়ে বড় কথা, আমার একটা কোচিং ক্যাম্প আছে, ধরেন ফার্স্ট ম্যাচে হারলেন, আচ্ছা আপনার এগেনস্টে শুরু হয়ে গেল। আপনি তারপরে দেখা গেল যে আপনার ছেলে খেলছে না, রাগ হয়ে গেল। ফলে এটা খুব ডিফিকাল্ট প্রফেশন। আর লাস্ট কথা বলছি, ইকোনমিক্যালি এখানকার কোচেরা খুব খারাপ অবস্থায় আছে। আমরা যারা গভর্নমেন্ট চাকরি করতাম, তো সেই সব লোকদের অসুবিধা অত হবা না, কিন্তু যারা কিচ্ছু করে না, বিভিন্ন রকম লাইসেন্স করে আজকে কোচ হয়েছে, তাদের সংসার চালানো ভীষণ ডিফিকাল্ট। ঠিক, একদম ঠিক বলেছেন, বুঝতে পারছেন? ঠিক। আর তাহলে এর থেকে বোঝা গেল যে একজন ফুটবল কোচ হতে গেলে তার মধ্যে যেমন যে সমস্ত গুণ থাকা দরকার, আবার একজন ফুটবল খেলোয়াড়কেও কোচের চোখে সেই রকম হতে হবে, তাহলে সে ফুটবল খেলবে, না হলে তাকে ফুটবল থেকে বাইরে ব্যাপারটা ওই রকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি টেকনিক্যালি দেখে নেবেন যে আপনার ছেলের মধ্যে গতি আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন যে আপনার ছেলের স্ট্রাকচারটা বড় আছে কিনা। আপনি আপনার ওয়াইফ দুজনকে দেখা গেলো, দুজনের চেহারাটাও খুব বড়, ছেলেটার মধ্যে প্রচুর গতি আছে, আমরা জানি আপনার ছেলে খেলে নেবে।
খেলে নেবে। এবার টেকনিক্যালি ডেভেলপমেন্ট তো হবে, সাধারণ কথা। সেটা তো কোচে ঠিক করে নেবে। হ্যাঁ, ঠিক করে নেবে। রিসিভিং, ট্র্যাপিং, কন্ট্রোলিং এগুলো এসে যাবে। তারপরে ওগুলো নেওয়ার ক্ষমতা, একটা ছেলেকে দেখবেন আপনি একবার বললেই বুঝে যায়। একদম। একটা ছেলেকে এই যে এইটাকে বলে স্কাউটিং করা, মানে ট্যালেন্ট হান্টিং করা। এই ট্যালেন্ট হান্টিং যদি আপনি করতে না পারেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। এই ট্যালেন্ট হান্টিং প্লেজ অ্যান ইম্পর্টেন্ট। এবার আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি যারা খেলছে এখন উঠে আসছে সেই সমস্ত খেলোয়াড়দের এবং তার বাবা মাদের কি বলবেন যে একজন ফুটবল খেলোয়াড়কে? একটা কথাই বলবো, কালকে আমি আমাদের বাচ্চাদের তুমি অঙ্কে কত পেয়েছো, আমি একটা কথাই বুঝি, দুটো জিনিস আমি জানবো, তুমি ফিজিক্সে কত পেয়েছো, অঙ্কে কত পেয়েছো। আচ্ছা, কেন? কারণটা কি? কারণ হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে যে ভালো হবে সে সব সাবজেক্টে ভালো হবে। কেমিস্ট্রি মুখস্থ করে হয়ে যাবে, কিন্তু আপনি ফিজিক্স বা ম্যাথ এটা তো মুখস্থ করে হবে না, এখানে আপনার মাথা লাগবে। তার সঙ্গে ফুটবলের তার সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, তার সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম কত পাচ্ছ, বলছি আমি স্যার 70 পাচ্ছি। আমি 70-তে লড়াই করতে পারবে না, ওটাকে ডেভেলপ করার চেষ্টা করো। অতএব তোমাকে সবসময় মাথাটা একদম শার্প হতে হবে, ভীষণ শার্প হতে হবে। বিশ্বের যে বড় বড় খেলোয়াড় তৈরি হতে মাথা ভালো। আপনি দেখুন তো মেসি যখন বলটা ধরে, ওর আউটসাইড বলটা দেখবেন আপনি অসম্ভব গতি। মারাদোনার তুমি ভিডিওতে দেখো, মারাদোনা যখন যাচ্ছে একটা দুটো তিনটে চারটে ওকে রাখা যাচ্ছে না, সঙ্গে ফিজিক্যালি ফিট, ওর গায়ে শক্তি কিরম সেটা তো আপনাকে ভাবতে হবে। অতএব খেলাধুলো এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে যেতে গেলে কিছু ভগবান দত্ত প্রতিভা চাই, আর তারপরে পরিশ্রম, প্রচুর পরিশ্রম লাগবে। আজকে একটা ছেলেকে দেখে আপনি বুঝতে পারবেন না কী পরিমাণ পরিশ্রম ওর পিছনে হয় আর কি। সকাল বিকাল প্র্যাকটিস করছে। পাড়ার লোক বলবে খেলে কি হবে, তোমার খেলে চাকরি নেই, ওইসব নেই। এখন একটা আইএসএল খেললে আপনি 30 লাখ 40 লাখ টাকা পাওয়া যায়, কিন্তু সেটা আইএসএল খেলতে পারলে। অতএব সেই লেভেলে আপনাকে ছেলে তুলে, আপনি বললে বিশ্বাস করবেন না, দুঃখ লাগে এই জন্য। আপনি বাচ্চাদেরকে আনা হলো, তোমার বাবা কি কাজ করেন, কেউ সবজি বিক্রি করে, কেউ মাছে করে, ফলে ওই সব ছেলে মেয়েদের একটা অসম্ভব খাওয়ার ব্যাপার আছে। কী খেতে পারে না, শুধু ডাল ভাত একটা সবজি হলো, আপনাকে ডেলি 2টো ডিম খেতে হবে, মাছ খেতে হবে, চিকেন খেতে হবে। এগুলো কোথা থেকে আপনি প্রোভাইড করবেন? তাহলে আজকে যে মাঠ সমস্যা ছিল সেটা মাঠ সমস্যা কোনো অনেকটা ব্যাপার আছে। আমাদের এখানে যে সমস্ত সারফেসে আমরা খেলি সেই সমস্ত সারফেসগুলো খুব খারাপ, যখন তখন ইনজুরি হয়ে যাবে। তারপরে পাড়ার ছেলেরা নেমে যায় মাঠে, জেনারেলি মাঠগুলো ভালো থাকে না। একটা মাঠ ভালো রাখতে গেলে যার পরিচর্যা দরকার সেই সব পরিচর্যাটা হচ্ছে না। মানে বর্ষাকাল হলেই সব খালি পায়ে খেলতে নেমে পড়ে, মাঠ খারাপ হয়ে যায়। বেলঘুরিয়া তো মানে খেলোয়াড় তৈরি করার জায়গা, হ্যাঁ, এখন বেলঘুরিয়া থেকে কি সেরকম প্লেয়ার উঠে আসছে? সেই ছেলে উঠে আসছে না। আর সবচেয়ে যেটা বড় কথা, বেলঘুরিয়া ক্লাব লোকাল ছেলেদের ব্যাপারে কনসেন্ট্রেট করছে কিনা আমার খুব ডাউট আছে। অতএব বেলঘুরিয়া ক্লাবের পরিকাঠামো ছিল, যদি বেলঘুরিয়া ক্লাব কনসেন্ট্রেট করে তাহলে হয়তো হবে। আমি তো বলবো না যে হবে না, হবে। পৃথিবীতে মানে ইম্পসিবল দি ওয়ার্ড ইজ টু বি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুলস। আমরা শুনেছি যে অসম্ভব কথাটা বোকাদের ডিকশনারিতে পাওয়া যায়, নেপোলিয়ান বোনাপার্ট বলেছিল। অতএব আপনাকেও ভাবতে হবে যে অসম্ভব কথাটা পৃথিবীতে হবে না, ট্রাই করো, দেখো না কি হয়। সত্যি এতক্ষণ বুলবুলদার কাছে অর্থাৎ তড়িৎ কুমার ঘোষের কাছ থেকে ফুটবল কোচ সম্বন্ধে যা জানলাম, দেখো না কি হয়। তিনি একটা কথাই বলেছেন, চেষ্টা করো তোমারও হবে। কিন্তু ফুটবল খেলোয়াড় হতে গেলে আমরা যা ধারণা ছিল আমাদের, সেই ধারণাটা আমাদের সেটাকে ভেঙে দিলেন উনি। তার জন্য ম্যাথে ভালো হতে হবে, ফিজিক্সে ভালো হতে হবে। আপনি কোনোদিন শুনেছেন? আমার মনে হয় না। আমরা যারা সাধারণ মানুষ তারা স্বপ্ন দেখি আমার ছেলে খেলোয়াড় হবে, ফুটবলে তো খুব কমই আনা হয়। আর দাদা বললেন সেটা কারণটা কি, কিছুদিন পরে খেলতে খেলতে দেখা গেল সে ব্যবসায় ঢুকে গেছে, তার জীবনের সেখানে শেষ। কিন্তু আমাদের শেষ নয়, আমরা বুলবুলদার কাছে আবার আসব, তার অজানা কথা জানবার আবার চেষ্টা করব এবং তাকে বলবো কিছু মানুষ যেমন খেলোয়াড় আপনার মতো বা কোচ, উনি যদি আমাকে যোগাযোগ করিয়ে দেয় তাহলে তাদের কথা আমরা এই বেলঘুরিয়া নিমতার বুকে যে সমস্ত খেলোয়াড়রা আছেন, কোচরা আছেন, তাদের কাছে যদি উনি আমাদের পাঠায় আমরা তাদের কথা শোনার চেষ্টা করব, তারা এখন কী করছেন। অনেক খেলোয়াড়ের সঙ্গে
আমাদের দাদার যোগাযোগ আছে, এই আশা রেখে দাদাকে নমস্কার দিয়ে তার আগে আমি আমার লেখা একটা বই, আর তো কিছু শিক্ষক দিবসে বই দেওয়ার মতো আর এর থেকে ভালো কিছু হতে পারে না। দাদা আমার দ্বিতীয় ছড়ার বই, এই বইটা আপনাকে দিলাম, ওনার হাতে তুলে দিলাম। আমি আমার বই ছাড়া দিতে পারছি না কিছুই, সেই জন্য দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, কিছু বলুন শেষ। সবাই একটাই কথা, আমি আবার সেই নেপোলিয়ান বোনাপার্টের কথাটা বলছি, ইম্পসিবল দি ওয়ার্ড ইজ টু বি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফুলস। অসম্ভব কথাটা বোকাদের ডিকশনারিতে পাওয়া যায়। তুমি চেষ্টা করো, তুমি সাকসেস হবেই, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা যদি তুমি না করো তুমি কিছুতেই কিছু করতে পারবে না। আজকে আমার সামনে আমার ছোট ভাই বসে আছেন, ও যখন প্রথম ঢুকলো না আমার ঘরে, আমি ভাবলাম ছেলেটার ফিজিকটা তো ভারী সুন্দর, তা ছেলেটা কেন খেলার মাঠে আসেনি? বিশ্বাস করবে না, সবসময় বড় চেহারা ছেলে দেখলেই চোখটা চলে যায়, এই ছেলেটা বোধহয় খেললে ভালো করতো। বুঝতে পারছেন তো? অতএব সবাইকে একটাই মাত্র কথা, ট্রাই করো, ছেড়ো না, দেখো না মানে সাকসেস হয় কি না। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নেই। ইনজুরি আছে, ওই আছে, সেই আছে, ট্রাই করো, চেষ্টা করো, আমার মনে হয় তুমি জায়গায় পৌঁছে যাবে। থ্যাংক ইউ। একটা কথা একটা গান শুনেছেন, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। অতএব বাচ্চাগুলোর কাছে একটাই কথা, যে ছোট্ট ছোট্ট পায়ে মানে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাবে নিজের টার্গেটে। নমস্কার। হ্যাঁ।